আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আশা করি ভালো আছেন আপনারা। যদিও বন্যায় এখন পর্যন্ত অনেক দুর্ভোগ অনেক মানুষের চলছে। আসসালামু আলাইকুম। বন্যায় এখনও পর্যন্ত অনেক মানুষ দুর্ভোগে আছে। তার মধ্যে কথা বলতেও খারাপ লাগে, বাট স্টিল কয়েকটা বিষয়ই আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাহায্যার্থে অ্যাজ এ মিনস অফ সাপোর্ট, ওনাদের সাহায্যের জন্যে, সাপোর্ট করার জন্যে আমি কয়েকটা বিষয় নিয়ে ভাবলাম একটু কথা বলি। আমার সব ব্যাপারে ধারণা নেই, সব ব্যাপারে আমার এক্সপার্টিজও নেই, সেজন্য সব ব্যাপারে আমি নাক গলাতেও পারি না। যেমন আই এম নট এ গুড অ্যাকাউন্টেন্ট, আমি ভালো হিসাব রক্ষক না, তবে আমি খুব ভালো একজন বিজনেস ডেভেলপার। আই ক্যান স্টার্ট এ বিজনেস উইথ জিরো মানি। আই ক্যান স্টার্ট সামথিং ফ্রম স্ক্র্যাচ। কোনো অস্তিত্ববিহীন একটা জায়গা থেকে শুরু করে অনেক বড় কিছু করে ফেলতে পারি। সেই সাহস, সেই মাস্টারি আমার আছে, সেই যোগ্যতা আমার তৈরি হয়েছে। যাই হোক, আজকের জন্যে যে আলোচনাটা, একটা দুঃখজনক ব্যাপার কালকে ঘটে গেল। আমাদের এই আনসার ভাইয়েরা আন্দোলন করলেন, হঠাৎ করে কিছুই বুঝতে পারলাম না। তবে কালকে দুপুরবেলাতে আমি যখন আনসারের ব্যাপারটা শুনলাম 12টা বাজে বাংলাদেশে, তখন আমার একটা ছেলে জানালো যে আনসার বিদ্রোহ করছে, সচিবালয়ে ঢুকতে পারছে না, বা একটা কাজের জন্য যাওয়ার কথা, সে যেতে পারছে না। তো তখন সে ছবিও পাঠালো, ভিডিও পাঠালো। অ্যান্ড আই ওয়াজ সারপ্রাইজড যে আনসাররা হঠাৎ করে সচিবালয় ঘেরাও, এটি কি, সব গেট বন্ধ। দ্যাটস ভেরি সারপ্রাইজিং। তো তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আনসারদের এইটা মনে হচ্ছে কুমতলব, এটা ওরা নিজেদের বুদ্ধিতে করেনি, এটা সামবডি হ্যাজ ইনস্টিগেটেড দেম, কেউ একজন ইনসাইট করেছে ওদেরকে, এবং এটা ইমিডিয়েটলি বন্ধ করা দরকার, ওদেরকে থামানো দরকার এখনই। রাদার দমনই করতে বলেছি, যে যদি, কারণ যাদের মধ্যে মানবতা নেই তাদেরকে দমন করাটাই শ্রেয়। কারণ যেখানে সারা বাংলাদেশের মানুষ, একজন রিকশাওয়ালা ভাই পর্যন্ত তার জমানো সামান্য টাকার ঘাম ঝরানো 20,000 টাকা সে এসে দান করে যাচ্ছে, সেই টাকাটা দিয়ে ত্রাণ নিয়ে এই ছেলেমেয়েরা, বাচ্চারা যাবে ত্রাণ দেওয়ার জন্যে, এই মানুষকে সাহায্য করার জন্য, উদ্ধার করার জন্যে, সেই গাড়ি পর্যন্ত আটকায় দিয়ে বসে আছে। এরা কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না, কোনো অবস্থাতেই না। তো সেজন্য আমি ওই ওয়ান পয়েন্ট থেকে আমি মানবতার খাতিরে আমি ওদেরকে দমন করার কথা বলেছি, ডিসপার্স করার কথা বলেছি। আমি যদি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতাম বা কোনো অংশে থাকতাম, তাহলে আমি ইমিডিয়েটলি ওদেরকে ডিসপার্স করতাম, ডিসপোজাল দিতাম, ডিসপার্স করতাম। ডিসপোজাল ফার্স্ট, ইয়েস আই এগ্রি দিস, আই ডোন্ট এগ্রি দিস, গেট লস্ট, go from here, go back to the work, or we take action. ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া দরকার ছিল, তাহলে এই রাত পর্যন্ত এটাকে টেনে নেওয়া ঠিক হয়নি। কারণ এইসব ব্যাপারে এই ডিসিপ্লিনারি অ্যাকশনগুলো অন দ্য স্পট নিতে হয়, আদারওয়াইজ এগুলো অনেক দূর বেড়ে যায়, এগুলো পরে যে অনেক ক্ষয়ক্ষতি হয়, বেজ্জতি হয়, ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাদের মানসম্মান যায়, দেশের মধ্যেও অনেক ধরনের অসুবিধা হয়, চিফ অ্যাডভাইজারকে দেশের জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে হয়, এগুলো অনাকাঙ্ক্ষিত, এটা দরকার হয় না। তারপরেও আমি কনগ্রাচুলেট করি প্রফেসর ইউনূসকে, কালকে উনি চমৎকার বক্তব্য দিয়েছেন অ্যাজ ইউজুয়াল। উনি তো রাষ্ট্রনায়ক না, আমরা তো রাষ্ট্রনায়ক না, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা কাজ করি, আমরা উন্নয়নের কাজ করি, আমরা মানুষের ভাগ্য বদল করি। আমরা মানুষকে গোলাম হতে সাহায্য না করে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে তাদেরকেই রাদার নেতৃত্ব সৃষ্টি করাই আমাদের কাজ। উই ক্রিয়েট লিডারশিপ গ্লোবালি, সেটা বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বে। এবং প্রফেসর ইউনূস কী জিনিস সেটা আমি আগেও বলেছি, আজকে আরেকবার একটু বলি যে উনি কী জিনিস আপনারা অনেকে চিনেন না। আমি ওনাকে চিনি গত 40 বছর ধরে, বাট ওনার সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে গত 20-25 বছর, ধরেন 2000 সালের পরে থেকে ওনার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে। ওনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। আমি যখন বলেছিলাম এটাকে, যে আফ্রিকার বিভিন্ন দেশের রাজা বাদশারা, বিভিন্ন দেশের রাষ্ট্রপতিরা, সাউথ আমেরিকার, ইউরোপের, সেন্ট্রাল এশিয়া, প্যাসিফিকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রপতিরা, প্রধানমন্ত্রীরা আমার হাত ধরে, আমাকে হাতে পায়ে ধরে, ওনাকেই জিজ্ঞেস করতে পারেন। ওনাকে আমি যখন তানজানিয়া গেলাম, তানজানিয়ার প্রেসিডেন্ট জাকে আমির ইসেক কিকুয়েতে আমাকে হাত ধরে অনুরোধ করলো যে
তুমি আমাকে প্রফেসর ইউনুসকে শুধু একবারের জন্য এনে দাও। আমি ওনাকে ট্রান্সমিট করে দিলাম যে স্যার আপনাকে দাওয়াত দিয়েছেন তানজানিয়ার প্রেসিডেন্ট, অ্যান্ড হি ক্যান জাস্টিফাই, যে উনি বলতে পারবেন। এরপরে লাইবেরিয়ার প্রেসিডেন্ট চিঠি দিয়ে ওনাকে দাওয়াত দিয়েছে। সেন্ট্রাল আফ্রিকার রিপাবলিকের প্রেসিডেন্ট ওনাকে সেই চিঠি দিয়ে দাওয়াত দিয়েছে। গাম্বিয়ার প্রেসিডেন্ট চিঠি দিয়ে দাওয়াত দিয়েছে আমার মাধ্যমে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, এখন যে কয়েকদিন আগে বললাম ডমিনিকান রিপাবলিকের, গায়ানার প্রেসিডেন্ট, সবাই চায় ওনাকে। উনি কী জিনিস সেটা আমাদের মেজার করার কোনো ক্ষমতা আমাদের সাধারণ জনগণের নেই। অতএব ওনার এখানে কিছু চাওয়া পাওয়ার নেই। যেমন ওনাকে আমি একটা সিম্পল কথা বলি, উনি যদি একটা বক্তব্য দেয় কোথাও, তাহলে উনি অনেক টাকা পেতে পারেন। টাকার জন্য ওনার এখন কোনো অবস্থাতেই কিছুই করার নেই। উনি টাকা দিয়ে কী করবেন? টাকা ভেজে খাবেন? হি ডাজন্ট নিড মানি এনিমোর, হি ডাজন্ট নিড পাওয়ার আইদার, কারণ উনি অনেক বেশি পাওয়ারফুল। উনি একটা দেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, কি বাংলাদেশের মতো একটা দেশের, উইথ অল ডিউ রেসপেক্ট, এমন কিছু না ওনার জন্য। উনি তার চেয়ে অনেক বড় কিছু, বড় মাপের, অনেক বড় মাপের কিছু, যেখানে বিভিন্ন পাওয়ারফুল দেশের রাষ্ট্রপ্রধানরা, ফ্রান্সের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, ইউকের প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, এরা বসে থাকে। এরা ইউনুস সাহেব যদি ডিজায়ার করে যে আমি দেখা করব, কেউ না বলার মতো কোনো অবস্থানে নেই। সারা বিশ্বের কোনো নেতাই এই মুহূর্তে, কোনো নেতাই নেই, কোনো অবস্থাতেই নেই। ইভেন চীনের প্রেসিডেন্ট সাহেবও ওনাকে না বলার মতো অবস্থানে নেই। তো সেইখান থেকে ওনার এইখানে দেশের থেকে ওনার কিছু পাওয়ার নেই, ওনার কিছু চাওয়ারও নেই। বাট আমাদের এই দুঃসময়ে উনি আমাদের সাহায্য করতে রাজি হয়েছেন। আমাদের ছাত্র জনতার অনুরোধে উনি আমাদের এই গুরু দায়িত্ব নিতে রাজি হয়েছেন। ওনার মনেও দুঃখ কষ্ট আছে, ক্ষোভ আছে, কারণ কিছু, উনি তো মানুষ, তো আমরা তো বয়স হয়েছে ওনাকে। কয়েকদিন আগেই তো ওনারা কী অত্যাচারটা না করলো, আমরা চোখ দিয়ে দেখেছি এবং চোখের পানি ফেলেছি, শুধু হৃদয় দিয়ে আমরা, হৃদয় রক্তক্ষরণ হয়েছে বলতে পারি নাই। এই যে কয়েকদিন আগে ওনাকে যে এই যে শ্রম আদালতে 9 তলায় 10 তলায় উঠানো হয়েছে, উনি যাওয়ার পরে লিফটটা বন্ধ করে দেয়। এই 84 বছর বয়সের একজন মানুষ, এই একজন সম্মানী বিশ্ব নন্দিত একজন মানুষকে 9 তলা 10 তলায় উঠানো, আবার ওনাকে চুবনি দিয়ে টুস করে উঠানো, এটি কী ধরনের কথা? ও যে ওনার নামটা উচ্চারণ করতে গেলে অজু করে করা উচিত, সে বলতেছে ওনাকে সুদখোর। কি ছাগলের ডাক্তার না পশুর ডাক্তার? এটা কোনো ভাষা হলো ভাই? ইটস নট দি ইটস নট এ কারেক্ট স্টেটমেন্ট। এটা আমাদের করা কোনো মতেই উচিত না। ওনাকে আমরা দাওয়াত দিয়ে এনেছি, ওনাকে আমাদের সাপোর্ট করা উচিত। ডেফিনেটলি আমরা সমালোচনাও করব। যেমন আমাদের পিনাকিদা ওনাকে শুরুতেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে স্যার আপনাকে সম্মান করবো, বাট আপনি আমাদের কথা শুনবেন। উনি ডেফিনেটলি শুনবেন। কালকে ওনার বক্তব্যে সেটা পরিষ্কার হয়েছে। ওনার সমালোচনা করলে উনি যে রাগ হবেন বা উনি যে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ইটস নট দ্য কেস। আমরা তাহলে কি বৈষম্য দূরীকরণ আমরা করব? উনি সেই ধরনের মানুষ না। কিন্তু ওনার যদি আমরা সমালোচনা করি, ওনার গঠনমূলক সমালোচনা ডেফিনেটলি উনি নেবেন আমাদের কাছ থেকে। বাট এই মুহূর্তে আমরা কি সমালোচনা করার অবস্থানে আছি? একটা মানুষকে তো সময় দিতে হবে, একটা মানুষকে তো কিছুদিন সময় দিতে হবে। ইয়েস, আমারও ক্রিটিসাইজ করার স্কোপ আছে যে ওনার ওনার উপদেষ্টা মণ্ডলীতে যে সদস্যদের নেওয়া হয়েছে, ওনাদের 1-2 হলো একেবারে অল্প বয়স্ক, ওনাদের কোনো অভিজ্ঞতা নেই, ওনারা ছাত্র প্রতিনিধি হিসেবে জয়েন করেছেন, তারপরেও তারা দে আর ফাংশনিং ভেরি ওয়েল আমি মনে করি। বাট বাকি সবাই কিন্তু খুব বেশি সিনিয়র, বিটুইন 30 and 60 ওনার এইখানে একটা গ্যাপ আছে। মাত্র 2 আসিফ নজরুল সাহেব, আমি আশা করি উনি 60 নিচে, আর রিজওয়ানা উনি আশা করি 60 নিচে। এর বাইরে তো আমি ওনার 60 নিচে কাউকে দেখি না। কারণ এই যে বিশাল একটা গ্যাপ আছে, এখানটাতে ওনার মানুষ দরকার, এখানটাতে ওনার ভালো কিছু মানুষ দরকার ওনার সঙ্গে, যারা কাজ জানে, যারা কাজ বুঝে, যারা ডিসিশন নিতে পারবে, যারা বোল্ডলি অ্যাকশন নিতে পারবে, যাদের অভিজ্ঞতা আছে, যাদের কর্মক্ষমতা আছে, যাদের স্পেশালিটি আছে, তাদেরকে। সিনিয়ররা দরকার আছে, অফকোর্স দরকার আছে, বাট একদম বেশি সিনিয়রদের প্রাধান্য মানে আধিক্য বেশি হয়ে গেলে এটা এক ধরনের অসুবিধা হয়। কারণ সিনিয়রদের যেটা হয়, আমার বাবাকে দেখেছি যে ডিসিশন আমি 25-30 বছর বয়সে নিতে পারতাম, সেই ডিসিশন আমার আব্বা 65-70-তে নিতে পারেন নাই। সেই ডিসিশন নিতে ওনাকে কাঁপাকাঁপি করতে হয়েছে, অনেক চিন্তা করতে হয়েছে। বাট ওয়ার ইজ আই টুক এ ডিসিশন অন দ্য স্পট ইন 2 minutes অ্যান্ড সলভ দি প্রবলেম। এটা আমি করেছি।
তো কিছু কিছু ক্ষেত্রে এখন আমাদের ক্রাইসিস মোমেন্ট, তো এই ক্রাইসিস ম্যানেজমেন্ট ইজ এ বিগ ইস্যু। এই ক্রাইসিস ম্যানেজমেন্টে কে কে আছেন ওনার সঙ্গে সেটা একটা দেখার ব্যাপার। তো সেক্ষেত্রে আমি স্যারকে সবিনয়ে অনুরোধ করব যে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ ক্রাইসিস ম্যানেজমেন্টের এক্সপার্ট যারা, তাদেরকে যদি আপনি দু একজনকে আপনার দলভুক্ত করেন, ইট উইল বি ভেরি গুড। আমাদের ফরেন পলিসিতে তৌহিদ হোসেন সাহেব জয়েন করেছেন। উনি একজন আমলা, ডেফিনেটলি আমলা মানসিকতা থেকে উনি কথা বলবেন, উনি বল পাসিং করতে পছন্দ করবেন, সেটাই নর্মাল। আমি জানি বন্ধু আমার উপরে, উনি হয়তো আমার উপরে রাগও করতে পারেন, কিন্তু প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, পজিটিভ স্পিরিটেই নেন। কারণ আপনি সচিব ছিলেন, আপনি পলিটিক্যাল এরিনাতে কিভাবে কাজ করতে হয়, কিভাবে এই ম্যানুভারিং করতে হয়, সেটার কতটুকুন জ্ঞান আছে আপনার জানা, আমার জানা নেই। বাট অ্যাজ এন আমলা আপনি ভালো ছিলেন, আপনি খুবই সজ্জন ব্যক্তি, আপনার সঙ্গে আমার কথা হয়েছে, অ্যান্ড আই লাইক ইউ পার্সোনালি। আমি আপনাকে অত্যন্ত পছন্দ করি, ওনাকে, তৌহিদ হাসান সাহেবকে, খুবই ভালো মানুষ। কিন্তু ডিপ্লোমেসিতে আমাদের আসলে বোল্ড স্টেপ নেওয়ার টাইম এখন, কারণ আমরা একটা মাল্টি ন্যাশনাল, একটা মাল্টিপল জুট ঝামেলার মধ্যে আমরা পড়ে গেছি। কারণ আমাদের যে বিগত পতিত স্বৈরাচার, সে এমন একটা খেলা খেলছে যে একদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক একেবারে গলায় গলায় করছে, $4 বিলিয়ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, $4 বিলিয়ন দিয়ে ভারত কিনেছে। $4 বিলিয়ন বিদ্যুৎ কেন্দ্র 14 বিলিয়ন। তো এই 14 বিলিয়নের মধ্যে ওই আমেরিকান কোম্পানি বলছে $5-6 বিলিয়ন বেহাত হয়েছে। আমি মনে করি এখানে আরও বেশি হয়েছে, কারণ $4 বিলিয়ন প্রজেক্ট আপনার 6 বিলিয়ন হতে পারে, সেখানে 14 বিলিয়ন। সো দ্যাট ইজ এ বিগ মানি, যেটা ওনাদের পকেটে গেছে 5 বিলিয়ন, আর বাকি 5 বিলিয়ন 4 বিলিয়ন হয়তো অন্য জায়গায় গেছে, আমি নামটা উচ্চারণ করলাম না, আর এক স্বৈরাচারের পকেটে গেছে বলে আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি। অ্যান্ড দেন আমাদের ভারত এই 16 বছর আমাদেরকে একেবারে কবজা করে, এবং ভারতের যে বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, তার যে মাদার অর্গানাইজেশন, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর, বিশ্বব্যাপী একটা ভয়ঙ্কর অর্গানাইজেশন, আরএসএস। সেই ভয়ঙ্কর অর্গানাইজেশনের একটা ভয়ঙ্কর পরিকল্পনা ছিল। আমি ভেবেছিলাম বলবো না, কিন্তু আমার দেশের যে অবস্থা, সেটাতে আমার মনে হয় এখন বলা দরকার। কারণ 2018 সালে আমি একবার ভারতে যে একজন রাজনীতিকের সঙ্গে পরিচয় হয়েছিল, এবং আরেকজন ভদ্রলোক আমাকে পরিচয় করাই দিয়েছিলেন, একজন রাজনীতিবিদের যার নাম বাংলাদেশে অত্যন্ত পরিচিত। এবং ওখানেই আবার আরেকজন এই ভারতের একজন উগ্রবাদী নেতার সঙ্গে কথা হলো, আমি কথাবার্তাগুলো শুনলাম, এবং তাদের যে পরিকল্পনা বাংলাদেশ নিয়ে, সেটা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ আমার ওইখানে তাকে কাউন্টার করার মতো বা তার সঙ্গে কথা বলার মতো কোনো পরিবেশ ছিল না। তো আমি একজন নিজেকে সো কল্ড একটু ভদ্র মানুষ বলে মনে করি, সেজন্য আমি যখন দেখি যে আমার কথা বলার কোনো স্কোপ নেই, একটা অশিক্ষিত লোকের সঙ্গে বা একজন এক্সট্রিমিস্টের সঙ্গে কথা বলে ওখানে আমি বেজ্জতি হতে পারি, সেখানে আমি চুপ থাকি, ঠান্ডা থাকাই ভালো। অতএব আমি সেখানে যেহেতু প্রতিবাদ করা বা আমার কথা বলার মতো পরিবেশ যেহেতু নাই, সেহেতু আমি সেখানে নিজের সম্মানটাকে বিনষ্ট না করে চুপ থাকাই ভালো। তো বাট আমি যেটা বলে দিতে চাই, ইন ওয়ান সেন্স আমাদের দেশের নিরাপত্তা বাহিনীগুলো এগ্রি করবেন, এবং আমাদের দেশের নিরাপত্তা বাহিনীগুলোর জন্য এই ইনফরমেশন আমি দিচ্ছি। ওনাদের যে মাদার অর্গানাইজেশন আছেন ভারতের, তাদের ইচ্ছা হলো যে তাদের একটা পলিসি, তাদের স্ট্র্যাটেজিক টিম তাদেরকে সাজেস্ট করছে যে আমরা পাকিস্তানকে নিয়ে একটা মহাবিপদে আছি, একটা পারমাণবিক শক্তিধর কান্ট্রি, ছোট বাট এত বেশি আর্মি পাওয়ারফুল যে আমরা একটা বিপদে আছি। আর এদিকে বাংলাদেশ ইকোনমিক্যালি এত বেশি গ্রো করতেছে, এত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে, আর একটা মুসলিম দেশ, এদেরকে নিয়ে আমাদের সেম ধরনের প্রবলেম 2 দিন পরে হবে। এবং এজন্যে এখনই আমাদের এদেরকে কি করে ডিস্টেবিলাইজ করা যায়, থামানো যায়, কি করে এখানে রক্তারক্তি করা যায়, কি করে এদের এই স্থাপনা ধ্বংস করা যায়, সেটার একটা পরিকল্পনা নিতে হবে। এবং সেটার জন্য দরকার হলে হাসিনাকে হত্যা করা বা হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করা, তছনছ করা, এই যে আমাদের মেট্রো রেল ভাঙা, অমুক করা, সমস্ত স্থাপনাগুলোকে তছনছ করা, এটা ওনাদের ওই পরিকল্পনার অংশ। আমি নিজ কানে শুনেছি, আল্লাহকে হাজির নাজির করে বললাম, কিন্তু নাও
আই কুড নট সে। আমি জানি যে এটা আমার এই কথা কেউ কখনো বিশ্বাস করবে না, অতএব আমি এটা বলি না। আর আমার তো জানের ভয় আছেই ভাই, আমি খুব ভীতু লোক এই ক্ষেত্রে, যে আমার জানের মায়া বেশি। সো দ্যাট ওয়াজ সামথিং দ্যাট আই হার্ড ইন মাই ওন ইয়ার। বাট আমি দু একজনকে বলেছি যে এটা বাংলাদেশে যে কোনো সময় হবে। আমাদের এই রিসেন্ট আন্দোলনের মধ্যে এটা ঘোলা পানিতে মৎস্য শিকারের চেষ্টা হয়েছে। আপনারা এখনই বুঝতেছেন যে এটার উদ্দেশ্যটা কী। উদ্দেশ্য হলো বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, যেটা ইউনূস স্যারও বুঝেছেন যে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা। আই এম শিওর যে উনি যাদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক মহলে, তারাও জানে যে এই ভারতের এই যে কর্পোরেট পলিসি অন বাংলাদেশ কী, সেটা তারা উনিও জানেন। তো আমাদের দেশের সাধারণ মানুষেরও জানা দরকার, এবং আমি দেখেছি যে আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। এখন আর কিছু জানারও দরকার নেই, বলারও দরকার নেই। বাট আমাদের সাবধান হওয়া দরকার যে এই ধরনের পকেটগুলো ওরা কিন্তু চালু রাখবে সারাক্ষণ, লাইক আনসারের ঘটনাটা। এরকম করে আমি যেটা কয়েকদিন আগে লিখেছি ফেসবুকে, যে এই ধরনের ঘটনা আরও সামনে ঘটবে, যে কারণে আমাদের প্রস্তুতি থাকতে হবে যে কি কি পয়েন্টে, কি কি পকেটে আমাদের এই ধরনের ঘটনা, লাইক হঠাৎ করে দেখতে পারেন একদিন সকালবেলাতে ফরেন সার্ভিস বলে বসতে পারে, অল অ্যাম্বাসেডর, যে আমরা আজকে থেকে আর কাজ করব না, একটা ক্রাইসিস তৈরি করতে পারে। অ্যাডমিনিস্ট্রেশন বলে বসতে পারে। বিকজ আপনার বুঝতে হবে যে গত 16 বছরে এখন প্রশাসনে কোনো অফিসার ছাত্রলীগ যুবলীগ ছাড়া আর কেউ অস্তিত্ব মানে খুব একটা নেই। সামান্য হাতে গোনা 1-2% থাকতে পারে, বাকি সবাই কিন্তু এই আওয়ামী লীগেরই একটা প্রশাসন বসে আছে। এখন এদেরকে আমরা কাউন্সেলিং করতে পারি, ভালো কথা বলতে পারি, এদেরকে সৎ রাস্তায় আনার চেষ্টা করতে পারি, কিন্তু যে ক্ষত সৃষ্টি হয়েছে সেটার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে আয়রন হ্যান্ডে দমন করা ছাড়া কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে তা না হলে বৈষম্য দূর হবে না। এখন আপনি একজন লোক আপনাকে মাথা পিটাচ্ছে আর আপনি তাকে ভালোবাসার চেষ্টা করছেন, এটাতে বৈষম্য হবে না। এটা তো বৈষম্য হলো না, বৈষম্যবিহীন হলো না, সাম্য হলো না। বৈষম্য করতে গেলে আগে ওকে পিটায় সোজা করে তারপরে ওর সঙ্গে আপনি মহব্বত করেন, ওরে বোঝায় বলেন, সেটা শুনবে। কিন্তু এইটা আর্মির একটা সিস্টেম আছে, আমাদের নিরাপত্তা বাহিনীর একটা সিস্টেম আছে, যে আপনার শত্রুকে ততক্ষণ পর্যন্ত আপনাকে পিটাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সে সারেন্ডার না করে, আদারওয়াইজ ও আপনাকে যে কোনো সময় আঘাত করতে পারে। ইউ কিপ অন হিটিং ইউর এনিমিজ আনটিল হি ইজ নক ডাউন কমপ্লিটলি। এটা আমি আর্মির কাছ থেকে শিখেছিলাম। আমি যখন সিকিউরিটি কোম্পানি চালাইতাম, আমার সঙ্গে অনেক বড় বড় আর্মি অফিসাররা ছিল, ইভেন আর্মি চিফ। তো সেই ক্ষেত্রে এয়ারফোর্সের সিনিয়র অফিসার, আর্মির অফিসাররা ছিল, এই পুলিশের অফিসাররা ছিল। তো সেই ক্ষেত্রে এই ধরনের আমাদের নিরাপত্তার ব্যাপারগুলোতে কোনো নন নেগোশিয়েবল একটা পর্যায়ে যেতে হবে, কিছুদিনের জন্য হলেও আমাদেরকে একটা পর্যায়ে যেতে হবে। একটু আগে আমি লিখেছি যে আমাদের যার যা আছে, অভিযোগ আছে, আমরা দাবি করব। দাবিগুলো একটা কাগজে লেখা, কালকে ইউনূস স্যার যেটা বক্তব্য বললেন জাতির উদ্দেশ্যে, একটা কাগজে লিখে দাবিগুলো আমরা জানাতে পারি। আমার ব্যক্তিগত একটা দাবির কথা আমি জানিয়েছি ইতিমধ্যে গভর্নমেন্টকে, যে আমি নির্যাতনের শিকার হয়েছি এবং আমি অবিচারের শিকার হয়েছি। সেই অবিচার থেকে আমি রক্ষা পেতে চাই, সেজন্য আমি গভর্নমেন্টকে একটা চিঠি দিয়েছি। আমি তো ভাই ওইখানে যে সচিবালয়ের গেট আটকাই নাই, সচিবালয়ের গেটে যে আমি আন্দোলন করিনি, আমি চিঠি দিয়েছি যে জায়গা মতো। তো এই জন্যে আমি যেটা সাজেস্ট করেছি যে একটা বড় আকারের বাক্স কোথাও একটা জায়গাতে উন্মুক্ত, যেখানে ট্রাফিক নেই, লাইক সোহরাওয়ার্দী উদ্যান হতে পারে, রমনা পার্কের মধ্যে হতে পারে, এক কর্নারের মধ্যে, অথবা একটা জায়গাতে যে ফার্ম গেটে হতে পারে, বা কোনো একটা জায়গাতে সংসদ ভবনের সামনে হতে পারে, যেখানে কারোর কোনো দাবি দেওয়া থাকলে কোনো অর্গানাইজেশনের, কোনো অ্যাসোসিয়েশনের, কোনো শ্রমিক সংগঠনের বা কোনো ধরনের বাহিনীর যদি কোনো ইয়ে থাকে, অসন্তোষ থাকে, আপনারা লিখবেন আপনাদের দাবিগুলো, পয়েন্টগুলো, অ্যান্ড দেন ডিপোজিট ইট দেয়ার। ওটা সঙ্গে সঙ্গে ডেইলি প্রধান উপদেষ্টার কাছে যাবে এবং প্রধান উপদেষ্টা ডিসপোজাল দিবেন, কমিটি করে দিবেন বা ডিসপোজাল দিবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, যে এই ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য। ইফ নিড বি প্রধান উপদেষ্টা একজন ওনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে পারেন এই সাবজেক্টগুলোই হ্যান্ডেল করার জন্য। কারণ আমাদের সামনে এত বেশি জঞ্জালপূর্ণ, কারণ 16 বছরের জঞ্জাল এই ইউনূস স্যারকে 16 দিনে সেটেল করতে বললে উনি করতে পারবে না। অতএব ওনাকে এইগুলো করতে গেলে মানুষও দরকার, এটার জন্য বিশ্বস্ত মানুষ দরকার,
এইখানে একটা আস্থার সংকটও আছে, কাকে বিশ্বাস করব কাকে করব না, কারে করা যায় কারে করা যায় না। অতএব ওনাকে ফ্রি হ্যান্ড দিতে হবে যে ওনার লোকজন সিলেকশনের জন্য। কিছু লোক উনি সিলেক্ট করলেই সঙ্গে সঙ্গে ওনার ভাতিজাকে কেন উনি ডেপুটি প্রেস সেক্রেটারি করলেন, কিছু কিছু লোকজন দেখি লেখালেখি করে। আরে তাতে সমস্যা কী হয়েছে, কী সমস্যা হয়েছে, অসুবিধাটা কী হয়েছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমার কাজের সুবিধার্থে আমাকে যদি কাজ করতে দেওয়া হয় তাহলে আমি তো যে কোনো ডিসিশন নিব। আমার যদি ভুল হয় সেটা আপনারা বলতে পারেন, কিন্তু আমাকে মুহূর্তের মধ্যে সমালোচনা করাটা এটা সমীচীন না। দিস ইজ হোয়াট আই ফিল। তো ফরেন পলিসিতে আমাদের সবার সঙ্গে সাম্য এটাও একটা ভেগ টার্ম যে আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক চাই। আসলে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা যায় না, কারণ আপনি এখন বিশ্ব দুই ভাগে বিভক্ত। বাট তারপরেও আমরা জিওগ্রাফিক্যালি জিওপলিটিক্যালি যে অবস্থানের মধ্যে আছি সে হিসাবে আমাদের কাইন্ড অফ এ ব্যালেন্সিং করা দরকার। ভারত একটা বৃহৎ রাষ্ট্র আমাদের পাশে, বাট নট সুপার পাওয়ার। আপনারা যারা ভারতকে সুপার পাওয়ার করে মুখে ফেনা তোলেন, আমরা দেখি অনেককে। কিসের সুপার পাওয়ার? যে দেশের 40% লোক এখনও 3 বেলা ভাত পায় না, যে দেশে 60% থেকে 70% লোক এখনও বাইরে পায়খানা প্রস্রাব করে, আপনার যে দেশের 70 থেকে 80% লোকের পানি নেই, খাওয়ার পানি নেই, সেই দেশ আবার সুপার পাওয়ার কীভাবে হয়? এটা সুপার পাওয়ার হতে পারে না। একটা মানুষ থাকলেই আপনি সুপার পাওয়ার বলবেন, এটা হতে পারে না। এটা সুপার পাওয়ার তো দেখা যাচ্ছে যে সবসময় চায়নার কাছে পিটান খেয়ে সোজা হয়ে থাকে, পাকিস্তানের সঙ্গে কথা বলতে গেলেই দাঁত ভাঙা জবাব পায়। শুধু বাংলাদেশের ক্ষেত্রে এসেই সুপার পাওয়ার, মালদ্বীপের মতো একটা ছোট দেশের সঙ্গেই সুপার পাওয়ারগিরি করতে পারে নাই, আর সেখানে বাংলাদেশের সঙ্গে সুপার পাওয়ার। এটা আমাদের নতজানু নীতির কারণে। একটা স্ট্রেইট ফরওয়ার্ড আমাদের সঙ্গে একটা রিলেশনশিপ আমি যেটা দেখেছি ভারতে যে হাজারবার, সেটা হলো যে ওদের একটাই বিশ্বাস যে ওদের জন্য হাসিনাই হলো একমাত্র সলিউশন। হাসিনা ছাড়া ওরা অন্য কাউকে বাংলাদেশে বিশ্বাস করে না, মানেও না, ওরা হিসাবেও নিতে চায় না। অন্য সবাইকেই ওরা রাজাকার, অন্য ধরনের বাজে আকারের মনে করে। এই জিনিসটা ওদের মাইন্ডসেটে চেঞ্জ। আমাদের গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট, জি টু জি আমাদের রিলেশনশিপ, পিপল টু পিপল। আমাদের দুই দেশের সরকার টু সরকারের সঙ্গে সাম্যতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে, যে এই দিলাম এই নিলাম, বা যেসব মানে অমীমাংসিত সাবজেক্ট আছে সেগুলোর রেসপেক্টফুল সমাধান আমাদের দরকার, এবং সেটা নেগোশিয়েট করার মতো কেপেবল অফিসার কি আমাদের আছে, আমাদের সেইটা দরকার। সেইটা তৈরি করেন ফরেন মিনিস্ট্রিতে এ টিম অফ এক্সপার্টস অ্যাডভাইজার্স, এ টিম অফ অ্যাডভাইজার্স নিয়োগ দেন, যারা ইয়াং থাকতে পারে, ওল্ড থাকতে পারে, সব মিলাইয়া 20 জনের একটা অ্যাডভাইজারি টিম গঠন করেন। বাংলাদেশ যদি গড়তে চান 20 জনের একটা অ্যাডভাইজারি টিম গঠন করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ইয়ে দেওয়ার জন্যে, বাংলাদেশকে আপনার ফরেন মিনিস্ট্রিকে বুদ্ধি দেওয়ার জন্যে, যে আমাদের এই বায়োলেটারাল যে আলোচনাগুলো, বায়োলেটারাল যে ডিসকাশনগুলো, যে নেগোসিয়েশনগুলো হবে, সেটা টার্মস কী হবে, সেটার পলিসি কী হবে, সেটার কন্ডিশনস কী হবে। একটা ওয়ার্ডের ব্যবধানেই অনেক বড় লস হয়ে যেতে পারে আমাদের। আমরা যে এগ্রিমেন্টগুলো করেছি গত 15 বছর 16 বছরে, আমরা কেউ জানি না কী এগ্রিমেন্ট সাইন হয়েছে, হোয়াট ইজ দ্য ওয়ার্ডিং, হু হ্যাজ কারেক্টেড দিস। এই আনিসুল হকের মতো একটা দলকানা বদমাইশ, একটা বাজে ল্যাঙ্গুয়েজের মানুষ, আমি একটা ক্লাসলেস একটা মানুষ, সে যদি এইগুলোর ভেরিফাই করে থাকে তাহলে খুব ডেঞ্জারাস বাংলাদেশের জন্য, আমাদের মানুষের জন্য। আমাদের এগুলো রিভিউ করা দরকার। অ্যান্ড উই রিএনগেজ উইথ ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার সঙ্গে রিএনগেজ হতে চাই সম্মানজনক অবস্থাতে, যে ওকে উই ক্যান হ্যাভ এ মিটিং। আমাদের আলোচনা করাতে তো কোনো দোষ নেই, যেটা ইউনুস স্যার করছেন ভেরি গুড। আমাদের এটা ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে কথা বলেছেন উনি, ভেরি গুড, সুন্দর। আমাদের তো ইন্ডিয়াতে অনেক বন্ধুবান্ধব আছে, আমরা ডেফিনেটলি কথা বলবো, আমাদের অসুবিধার কথাগুলো বলবো, আমরা ওনাদের অসুবিধার কথাগুলোও শুনতে চাই, ওনাদের কনসার্ন থাকলে সেটা শুনতে চাই। বাট অফকোর্স ওনাদের এই দিয়ে আমাদের দেশে এই ডিস্টাবিলাইজ, সন্ত্রাসী কার্যক্রম এবং অন্যান্য উল্টাপাল্টা কার্যক্রম, এগুলো কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ আর বরদাস্ত করবে না। এটা আর হবে না, এটা আপনাদেরকে ভুলে যেতে হবে। আপনারা যদি সম্পর্ক বিল্ড করতে চান ভারতীয়রা, তাহলে আমাদের সঙ্গে সাম্যের ভিত্তিতে আপনাদেরকে আগায় আসতে হবে। খোঁচাখুচি করে আপনাদের এই সম্পর্ক আপনারা ভালো করতে পারবেন না কোনো অবস্থাতেই। এটা আমি মনে করি যে আমাদের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার, নট বড় ভাই ছোটো ভাই অ্যান্ড ছোটো স্টেট বড় স্টেট, নো, দোজ ডেজ আর গন। সিঙ্গাপুর ইজ এ ভেরি স্মল স্টেট বাট পাওয়ারফুল, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোনো দেশের বাপের শক্তি নাই যে ইন্ডিয়াতে যাইয়া একটা পটকা ফুটানোর, কোনো অবস্থাতেই নেই। ফরগেট অ্যাবাউট ইট। তো এইখানে বাংলাদেশের 20 কোটি লোকের দেশ, আপনি আজকে এসে আমাদের উপরে আমাদের গুলি করে ফেলানির লাশ ওখানে ঝুলায় রাখেন, এখন আরও গুলি করতে চান, বাদ দেন এগুলো।
আসেন, সমস্যা কী সেটা আমরা দেখি। যদি গরু চুরি করতে যায় বা গরু পাচার করতে চায়, আপনার লোকও করে, আমাদের লোকও করে, লেট আস কাম টু এর কনক্লুশন। আলোচনার মধ্যে সেইটারে শেষ করা দরকার আমাদের, যে ঠিক আছে আমরা এই জিনিসটা করব, এই জিনিসটা আমরা এগ্রি করলাম, লেট আস কাম টু এন এগ্রিমেন্ট অ্যান্ড ট্রাই টু সলভ দি প্রবলেমস মিউচুয়ালি। আমরা কী করতে পারি? ইউ হ্যাভ এ বিগ বিজনেস টু ডু ইন বাংলাদেশ। আপনি এই বিজনেসকে যদি পায়ে ঠেলতে চান, ইটস আপ টু ইউ। এখন একটা মুক্তবাজার অর্থনীতির দেশ, বাংলাদেশ যেখান থেকে হোক না কেন সেখান থেকে কিনবে, আপনাদের অপেক্ষায় বসে থাকবে না। আর আপনারাও আমাদের অপেক্ষায় বসে থাকবেন না, আপনারা অন্য জায়গায় বিক্রি করতে পারবেন, ডেফিনেটলি করতে পারেন। বাট আমাদেরকে বিশ্বের সঙ্গে, সমস্ত দেশগুলোর সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রাখা দরকার। আমাদের এক একটা অঞ্চল ভিত্তিক আমাদের এক একজন স্পেশাল এনভয় তৈরি করা দরকার। যেমন আফ্রিকার জন্য একজন স্পেশাল এনভয় আমাদের প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। এশিয়ার প্যাসিফিকের জন্য একজন, অস্ট্রেলেশিয়ার জন্য একজন দিতে পারেন। আমাদের ভারত মহাদেশ সঙ্গে সেন্ট্রাল এশিয়া এই অঞ্চলের জন্য একজন, মধ্যপ্রাচ্য এবং যেহেতু একটা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা আমাদের, সে ব্যাপারে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ একজনকে উনি নিয়োগ দিতে পারেন। ইউরোপের জন্য একজনকে দিতে পারেন, আমেরিকার জন্য একজনকে দিতে পারেন, সাউথ আমেরিকা, আমেরিকান কানাডা, সাউথ আমেরিকার জন্য আরেকজনকে দিতে পারেন দায়িত্ব স্পেশাল। আমাদের ইন এডিশন টু আওয়ার অ্যাম্বাসেডার্স যারা আছেন, কারণ আমাদের অ্যাম্বাসেডার সাহেবরা গত 16 বছরের দলকানা ছিল, একেবারে ব্লাইন্ড টু দ্য হাইয়েস্ট এক্সটেন্ট। সব মেজরিটি অফ দি অ্যাম্বাসেডার্স তারা প্রফেশনালিজমের মাথা খেয়ে একেবারে দলের চামচামি দালালি করেছেন। আমি কানাডাতে দেখেছি ডক্টর খলিল, আই এম সরি টু সে যে আপনার নামটা মেনশন করতে হচ্ছে, ডক্টর খলিল, আপনি যেসব করেছেন বাংলাদেশের মানুষের সঙ্গে, আপনাকে এখন কানাডায় পেলে লোকজন ঠিকই কিন্তু ওই শামসুদ্দিন মানিকের চাইতেও বড় অপমান করবে। আমরা এটা ঠেকাইতে পারবো না, কারণ আপনি যে ব্যবহার মানুষের সঙ্গে করেছেন সেটাই আপনি পাবেন। তার একটা অংশ যদি আপনি পান তাহলে আপনি খুব বেজ্জতি হবেন। সো দিস ইজ হাউ ইট ইজ। এইটা বাস্তবতা হলো এরকম। তো আমাদের প্রত্যেকটা মহাদেশের সঙ্গে, প্রত্যেকটা অঞ্চলের সঙ্গে আমাদেরকে স্পেশাল কমিউনিকেশনস দরকার, ডাইরেক্ট, বায়োল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল ফোরামে। আমরা যেহেতু একটা মানুষের দিক দিয়ে আমরা অষ্টম বৃহৎ জনশক্তি, বাণিজ্যিকভাবেও আমরা এখন একদম ছোট না। আমাদের টোটাল ইকোনমি সাইজ এখন $1.45 ট্রিলিয়ন, অ্যান্ড দিস ক্যান বি বিগার। এবং আমাদের দেশের লোকজন এখন পৃথিবীর 200টা দেশে অবস্থান করে। যে কোনো দেশে আপনি খুঁজবেন না কেন একজন বাংলাদেশি পাবেনই। তো এবং তারা কিন্তু কোথাও বদনাম করে না। যেমন আমাদের পাশের দেশ কানাডাতে কী করছে, আমেরিকাতে কী করছে, ইউরোপে কী করছে, এখন দেখেন ওরা কোথাও যেতে পারে না। সেই কম্পেয়ারিং টু দ্যাট, এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশের লোকজন যথেষ্ট সুনামের সঙ্গে বিভিন্ন দেশে কাজ করে। আমি যেহেতু সারা বিশ্বব্যাপী ঘুরে বেড়াই ইয়ের মতো, যাযাবরের মতো, সেহেতু আমি দেখি যে কোথায় কি হয়। আমাদের দেশের একজন সাধারণ মানুষ যে খাটাখাটনি করে খাচ্ছে, তাকেও কিন্তু খুবই যত্ন করে, সম্মান করে, খুবই ইজ্জত করে তার এমপ্লয়ার, তার সঙ্গে যারা কাজ করে ওই দেশেরই। যেমন ইউরোপে যদি বলেন, আমেরিকাতে যদি বলেন, আপনি সাউথ আমেরিকাতে বলেন, আপনি মধ্যপ্রাচ্যে বলেন, আপনি দেখেন ইদানিংকালে যে আমাদের দেশের অনেকেই কে আছে মধ্যপ্রাচ্যে ড্রাইভারে কাজ করে, অথচ তার মালিক পর্যন্ত আসতেছে তার বিয়েতে, তার বোনের বিয়েতে বাংলাদেশে হেলিকপ্টার নিয়ে যাচ্ছে। এটা কিসের জন্য? বিকজ অফ আমাদের এবিলিটি টু অ্যাক্ট, আমাদের অ্যাবিলিটি টু ফাংশন, আমাদের অ্যাবিলিটি টু শোকেস আওয়ার ক্যাপাবিলিটি, আমাদের যে আমরা মানসিকভাবে অনেক বড়, সেটা আমাদের দেশের ছেলেমেয়েরা দেখায়। তো এই জিনিসটাকে আমাদেরকে আরেকটু প্রমোট করতে হবে, ফোকাস করতে হবে। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আসি আমাদের দেশের যে সামনের দিকে যে ক্রাইসিসগুলো হতে পারে, সেই ক্রাইসিসগুলো সম্বন্ধে আমাদেরকে আজকেই ভাবতে হবে। আগামী 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর কী হতে পারে, যে ক্রাইসিসগুলো আসতে পারে আমাদের দেশে। একটা ক্রাইসিস সামনে আসতেছে সার, একটা ক্রাইসিস আসতেছে খাবার দাবার, আর একটা ক্রাইসিস আসতেছে আমাদের দেশে এনার্জি, আমাদের দেশে তেল, ডিজেল, এগুলোর একটা ক্রাইসিস হতে পারে। এই ক্রাইসিস এবং ভোজ্য তেল, আমাদের যেহেতু ইনাফ আমরা প্রডিউস করি না ভোজ্য তেল, সেজন্য আমাদের এই ভোজ্য তেলের ব্যাপারটা আমি এত বেশি কিছু জানি না। তবে আমার কাছে মনে হয় যে এই যে একটা সিন্ডিকেট আছে বাংলাদেশে, এই সিন্ডিকেটের বাইরে বের করে দেওয়া দরকার। জিরো ট্যারিফ অর সামান্য ট্যারিফ, ওপেন ফর এনি ওয়ান অ্যান্ড এভরি ওয়ান। তাহলে সেই ক্ষেত্রে মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে, অন্য আফ্রিকান কান্ট্রি থেকে, কেনিয়া থেকে, এই পাম অয়েল অ্যান্ড কুকিং অয়েল, ইউক্রেন থেকে, টার্কি থেকে, তিউনিসিয়া থেকে, যে কোনো জায়গা থেকে মানুষ এই ভোজ্য তেল নিয়ে আসতে পারে, বা কানাডা থেকেও নিয়ে আসতে পারে। ভোজ্য তেল নিয়ে আসুক, যে ইচ্ছা সে নিয়ে আসুক, মেক ইট ওপেন।
এটা কয়েকজন লোকের হাতের মুঠোর মধ্যে তো দেওয়ার কোনো দরকার নেই, কোনো আইন এই ধরনের জন্য না থাকে যে কারণ হাতের মুঠে থাকবে না। বাণিজ্য মন্ত্রণালয় শুড ওপেন ইট আপ টোটালি, যে এনিবডি ক্যান ইম্পোর্ট ফ্ল্যাট রেট দিস, এনিবডি ক্যান ইম্পোর্ট, সেটা প্যাকড হোক, রিফাইন্ড হোক, আর যেটা আপনার অপরিশোধিত তেল, সেটা অপরিশোধিত তেলের নামে এই যে রিফাইনারিগুলো আছে যারা এরা ডাকাত, এরা অনেকেই ডাকাত, এরা রিফাইন্ড অয়েল নিয়ে যায়, ডিক্লারেশন দেয় যে এটা ক্রুড অয়েল নিয়ে আসছি, কিন্তু বাস্তবতা তা না। ওরা ক্রুড নিয়ে কিছু করে না, ক্রুড নেয় না, ওইটার মধ্যে যে বেনিফিটটা ওরা করে সেটাই হলো বড় সবচাইতে শয়তানি এদের। এইখানে এদেরকে এইটা বন্ধ করা দরকার, এটা ওপেন করে দেন সবাইকে। কেউ যদি ইচ্ছা করে তাহলে যাতে এক কন্টেইনারও নিয়ে বিক্রি করুক, অসুবিধে কোথায়? দেখবেন মার্কেটে এই আর কোনো ক্রাইসিস আর হচ্ছে না। এই তেলের ক্রাইসিস এটা ডেফিনেটলি মিটিগেটেড হয়ে যাবে, আই ক্যান গ্যারান্টি দ্যাট। দেন আপনাদের সুগার সেম ওয়েতে আপনি ওপেন করে দেন ফর এভরি ওয়ান, ইভেন আমাদের বাচ্চা ছেলেরা আসুক না ব্যবসা করতে। অ্যান্ড দেন ব্যাংকার শুড বি ওপেন দ্য এলসি ফর দেম, লেটার অফ ক্রেডিট অর টিটি করার জন্যে ওপেন হন। আর একটু এত বেশি মাইজার, এত বেশি কনজারভেটিভ হওয়ার তো দরকার নেই, আমাদের মারাত্মকভাবে কনজারভেটিভ হওয়ার দরকার নেই। কনজারভেটিভ যত বেশি হবেন ততই দেখবেন যে আপনার ফাঁসাফুটা বের করে ওখান থেকেই মানুষ কিন্তু দুর্নীতির সুযোগ গ্রহণ করবে। যেমন আমাদের দেশ থেকে আপনার বাইরে নিয়ে যাওয়ার অফিসিয়ালি $10,000 মনে হয় হাইয়েস্ট এক বছরে, কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা লোকজন যারা বিদেশে যায় তারা তো $10,000 বাই এক ট্রিপেই খরচা করে। তারা যে এই যে বিজনেস ক্লাসে যায়, আসে, হোটেলে থাকে, এই বিল কোথা থেকে দেয়? ওয়্যার দ্য মানি ইজ কামিং ফ্রম ম্যান? এই প্রত্যেকের বিলটা চেক করেন আপনি, দেখেন প্রত্যেকের। তারপরে ট্রিটমেন্টের জন্য যায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, লন্ডন, অমুক জায়গা তমুক জায়গায়। তো এই ট্রিটমেন্টের খরচ, হাউ দে আর পেইং? এই ট্রিটমেন্টের খরচ কি বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে কেউ যায়? এই যে ওবায়দুল কাদেরের বিলগুলো দেওয়া হয়েছে, আই রিকোয়েস্ট সামবডি টু চেক হিজ বিল, দ্যাট হাউ দিস বিল ওয়াজ পেইড, কেমনে পেমেন্ট করা হয়েছে। আই এম শিওর এটা হুন্ডি মুন্ডি করেই করছে, এই যে বিভিন্ন ধরনের খরচ বরচ বিভিন্ন জায়গায় যে করা হয়েছে। তো এটা কি? এইটা হইতে পারে না। আমাদের দেশে যদি বাস্তবতা হয় যে ইয়াস মানুষের খরচ বেশি করতে হয় বিদেশে যে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে অ্যালাউ করতে হবে, জাস্টিফাইড অ্যামাউন্ট তাদেরকে অ্যালাউ করতে হবে। আপনি প্রত্যেকটা লোককে যদি, যারা বিদেশে যায় তাদেরকে যদি আপনি চেক করেন, দেখবেন যে তাদের খরচ অনেক বেশি, এই মেজরিটির খরচ বেশি। অতএব আমরা এখানে একটা আইন করলাম কিন্তু সেটা প্র্যাকটিস করলাম না, তাহলে আইন করার দরকার কি? আইন করলে সেটা প্র্যাকটিস করতে হবে, মান্য করতে হবে, মানে আমাদেরকে সবাইকে সেটা মেনে চলতে হবে। সেখানে যদি আমাদের ভুল ভ্রান্তি হয় তাহলে জরিমানার ব্যবস্থা রাখেন, তারপরে যদি না হয় জেলের ব্যবস্থা রাখেন। আমিও যদি ভুল করি তাহলে আমাকে পুট মি ইনটু ট্রাবল, দেয়ার ইজ নো প্রবলেম, বাট সামবডি হ্যাজ টু স্টার্ট দিস প্রসেস। এক জায়গায় আমাদেরকে শুরু করতে হবে। এটা মেগা প্রজেক্টের কথা বলছিলাম আমাদের দেশে, এই যে বড় বড় প্রজেক্টগুলো, যেমন আমাদের এখনও আমাদের অনেকগুলো সার কারখানা বন্ধের পর্যায়ে আছে। সেই সার কারখানাগুলোকে বাইরে একটা দুইটা সার কারখানা নিয়ে যেয়ে আমরা রিলোকেট করতে পারি, যে সমস্ত জায়গাতে গ্যাস পাওয়া যায়, ফ্রি গ্যাস পাওয়া যাবে, অথবা সামান্য কম দামে গভর্নমেন্টের কাছ থেকে গ্যাস আমি নিয়ে দিতে পারবো। তানজানিয়াতে আছে, নাইজেরিয়াতে আছে, গায়ানাতে আছে। আমি 3 জায়গায় কথা বলে রেখেছি। আমাদের শিল্প মন্ত্রণালয় একটা টিম বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে আগের গভর্নমেন্টের, এবং দে স্পেন্ড অলমোস্ট $1 মিলিয়ন বিভিন্ন, আমি যত শুনছি যে $1 মিলিয়ন খরচা করছে। আজারবাইজানে গেছে, মরক্কোতে গেছে, এখানে গেছে, ওখানে গেছে, বিরাট রিপোর্ট বানাইছে, আমার কাছে আছে যে রিপোর্ট, যে ওনারা ঘুরে ফিরে দেখে আসছে যে ওইগুলো ফিজিবল না কোনোটাই। কারণ ওই দূর থেকে গ্যাসের লাইন আনতে হবে, তারপরে এইগুলো পোর্টে নিতে হবে। তারপরে আরেকটা জিনিস হলো যে এগ্রিকালচার করার জন্যে শুনলাম যে আব্দুল মোমেন, আগের পররাষ্ট্রমন্ত্রী, তার নেতৃত্বে সাউথ সুদানের টিম গেছে। ভাই একই কাণ্ড, সাউথ সুদান থেকে মোম্বাসা পোর্ট কেনিয়াতে এক ট্রাক জিনিস আনতে খরচ হয় $4,000 থেকে $5,000। তো এক ট্রাক চাল যদি আপনি ওখান থেকে উৎপাদন করে মোম্বাসায় আনেন $4,000-5,000 দিয়ে, ওই চালের কেজি পড়বে আপনার $10 উপরে পার কেজি চালের দাম। মিনিমাম সেন্স থাকতে হবে। যেখানে আমাদের পোর্ট নাই, যেখানে আমাদের ট্রান্সপোর্টেশনের লজিস্টিক্সের সুযোগ নেই, সেখানে আমরা কোন দুঃখের জমি খুঁজতে যাব? জমি মাগনা দিলেও তো আমরা নিতে পারবো না। উই নিড টু হ্যাভ ল্যান্ড ইন সাচ এ প্লেস ওয়ার উই ক্যান প্রডিউস থিংস অ্যান্ড পুট ইট অন বোর্ড অন শিপ, ইন দ্য শিপ ইজিলি। সেখান থেকে তানজানিয়া দে হ্যাভ পোর্টস, কেনিয়া দে হ্যাভ পোর্টস, মোজাম্বিক দে হ্যাভ পোর্টস, মালাবি দে হ্যাভ পোর্টস। এই সমস্ত জায়গায় হতে পারে, ওয়েস্ট আফ্রিকাতে হতে পারে। আমাদের জায়গা খুঁজতে, আমাদের ওই সমস্ত জায়গায় খুঁজতে হবে, নট দিস ল্যান্ডলকড কান্ট্রিজ
এখন আমরা নেপালে যে এগ্রিকালচার করবো, আনবো কীভাবে বলেন আমাকে? ইজ ইট ফিজিবল? নো, ইট ইজ নট। আমাদেরকে করতে হবে এমন একটা জায়গা যেখান থেকে আমরা সহজে ট্রান্সপোর্টেশন নিয়ে আসতে পারবো লেস কস্টে। সো দিস ইজ হাউ ইট ইজ। আমাদের মেগা স্কেলে বিদ্যুতের কি ক্রাইসিস হতে পারে আগামী 2, 3, 4, 5, 10, 20 বছরে, আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমাদেরকে প্ল্যান করতে হবে যে আমরা কাদেরকে নিয়ে এই সামনের দিকের 50 বছরের এনার্জি কনজারভেশনটা করব, এনার্জিটা আমরা কিভাবে প্রডিউস করব, সেটার একটা প্ল্যানিং দরকার হবে। এই সরকার না করলেও আমাদেরকে কাউকে না কাউকে এটার একটা উদ্যোগ নিতে হবে। আমি জানি ফজলুল কবির খান সাহেব একসময় এগুলো নিয়ে অনেক কাজ করেছেন এবং হি হ্যাজ সাম এক্সপিরিয়েন্স, অফকোর্স গ্রেট এক্সপিরিয়েন্স, বাট অ্যাট দ্য সেম টাইম ওই একটা এক্সপিরিয়েন্স দিয়েই কাজ হবে না। এটার সঙ্গে আপনার ফাইন্যান্সিং জড়িত, এটার সঙ্গে ইনভেস্টার্স আনতে হবে, এটার সঙ্গে আপনার এনভায়রনমেন্টাল ইস্যুস আছে, অ্যান্ড দেন দ্যার আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে। ডেইলি বেসিসে টেকনোলজি চেঞ্জ হচ্ছে পৃথিবীতে, এভরি ডেতে দেয়ার ইজ নিউ টেকনোলজি কামিং আপ। উইন্ড টারবাইন থেকে শুরু করে এখন আপনার there are many other solar থেকে শুরু করে there are different other technologies coming up. সেগুলোর উপরে নজর রেখে আমাদেরকে একটা সাস্টেইনেবল, যেটা আমাদের এই 220 কোটি মানুষের স্বাস্থ্য, শরীর এবং আর্থিক শৃঙ্খলা, আর্থিক নিশ্চয়তা, আমাদের এগ্রিকালচার যাতে মরে না যায়, তাহলে আমাদের এই যে খাদ্য নিরাপত্তা এটা ঝুঁকির মধ্যে যাতে না যায়, সেটার জন্য দিস ইজ এ মেগা প্রজেক্ট অলসো, ফুড সিকিউরিটি, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি অনেক সময় আসবে যে সময় আপনার টাকা থাকবে কিন্তু খাদ্য নেই, যেমন এখন বন্যা দুর্গত এলাকায় আপনি টাকা দিলেও খাবার পাবেন না। খাবার ইজ মোর ইম্পর্ট্যান্ট। আমাদের হেলথ কেয়ার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এটা বিল্ড করতে পারিনি। এই সিস্টেমগত কারণে আমাদের এই দেশে নানান ধরনের দুর্নীতিতে একেবারে নিমজ্জিত আমাদের হেলথ কেয়ার সেক্টর। এইটা থেকে আমাদেরকে বের করতে হবে। বড় বড় ইনভেস্টর যারা আছেন তারা বাংলাদেশে ইনভেস্ট করেন। বাংলাদেশি ইনভেস্টর সঙ্গে সঙ্গে বিদেশি ইনভেস্টর বলেন আমি নিয়ে আসতেছি, কয়টা চান আমি নিয়ে আসবো ইমিডিয়েটলি, বিগ সাইজের বিলিয়নস অফ ডলার্স অফ ইনভেস্টমেন্ট। বাট তারা আসার পরে আপনি কোনো অবস্থাতেই একদিনের কাজ এক সপ্তাহে করতে পারবেন না। কোনো অবস্থাতেই তাদের কাছে 10 টাকাও ঘুষ চাইতে পারবেন না। কোনো অবস্থাতেই তাদেরকে বাইরে খাড়া করে রাখতে পারবেন না। কোনো অবস্থাতেই তাদের সঙ্গে মিসবিহেভ করতে পারবেন না। তাদেরকে জামাই যত্ন করতে হবে। আপনি এখনই যান সিঙ্গাপুরে, কেন এত ইনভেস্টমেন্ট হয়, মালয়েশিয়াতে কেন এত ইনভেস্টমেন্ট হচ্ছে, দুবাইতে কেন এত ইনভেস্টমেন্ট হচ্ছে, দে পুট দি রেড কার্পেট ওয়েন ইউ গো উইথ দ্য মানি অ্যান্ড সে দ্যাট ইউ ওয়ান্ট টু ইনভেস্ট। সো সিমিলারলি আমাদেরকে করতে হবে। আপনি বেহাইয়া হয়ে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করার জন্য বহু লোক রাজি নেই। আমাদের দেশে এসেছিল তো বহু বড় বড় ইনভেস্টররা, কয়েক বছর আগে তো এসেছিলো, আর 7-8 বছর আগে আমি যতদূর মনে পড়ে প্রিন্স তালাল এসেছিল না, প্রিন্স তালাল তো এসেছিল বছর 10 আগে আমাদের দেশে, সোনারগাঁও হোটেল, শেরাটন হোটেল বা সিমিলার হোটেলে ইনভেস্টমেন্ট করার জন্য উনি বলেছিলেন, কিন্তু সেগুলো কোথায় গেল? বিকজ অফ আমাদের ডায়নামিক নেগোসিয়েশনের অভাবে, আমাদের ডিসিশনের অভাবে, আমাদের অফারিংসের অভাবে ওনারা সেই ইনভেস্টমেন্ট আনতে পারেননি, ধরতে পারেননি। ডেফিনেটলি আমাদের স্বার্থ রক্ষা করেই আমরা ইনভেস্টমেন্ট নেব। তার মানে স্বার্থ রক্ষা করতে যে যদি আপনি সারাক্ষণ যদি একটা জুজুবুড়ির ভয়ের মধ্যে থাকেন, দ্যাট ইজ অলসো নট গুড। আপনাকে পলিসির মধ্যে দিয়ে যেতে হবে। লেট আস ফ্রেম এ পলিসি। কী পলিসিতে দেশটা চলবে, সেই পলিসি শুড গাইড আস, নট। আমার এখন মনে হইলো যে যেমন সিভিল এভিয়েশনে আমি যখন ব্যবসা করেছি, আমার তখন দেখেছি যে একজন ডাইরেক্টর সাহেবের মন চাইছে উনি আমাকে লাইসেন্সটা রিনিউ করে দেবেন, মন চায় নাই দিবেন না, আমারটা দিবেন না, আরেকজনেরটা দিবেন। কি এটা পলিসি হলো? এটা পলিসি না, ইটস নট। এখনই মনে চাইলো আমার একজনের বিরুদ্ধে আমি অভিযোগ তদন্ত করব দুদক থেকে, আর একজনকে আমি একদম ক্লিন রিপোর্ট দিয়ে ছাড়া দেবো। দিস ইজ নট এ পলিসি। দ্যাট শুড বি ইউনিফর্ম পলিসি ফর এভরিওয়ান। সেটার মধ্যে যেই আসুক না কেন, যেই হোক না কেন, তাকে সেই পলিসির মধ্যে নিয়ে যান, পলিসি ফর্মেশনের মধ্যে। আমরা সোজা থাকি বিদেশে যখন যাই, আমরা তো সবাই যে লাইনে দাঁড়াই, কিন্তু বাংলাদেশে গেলে আমরা সবাই ভিআইপি হইতে চাই কেন? ওয়াই? কেন? কি কারণে আমাদের বাংলাদেশে গেলে এত বেশি ভিআইপি আদর যত্ন দরকার হয়? কি কারণে? হোয়াট ফর? ওইখানে এটার কারণ একটা আছে। কারণটা হলো যে হয়রানি। মানুষ ভয় পায়, প্লেন থেকে নামার আগেই ঢাকায় ভয় পায় যে কে আমাকে হয়রানি করলো, কে আমার লাগেজ কেটে নিয়ে গেল, কে আমাকে এই বিপদে ফেললো, কে আমার এটা থাবা দিয়ে নিয়ে গেল, কাস্টমস কি করে আমাকে ভুয়া মামলা আটকায় দিল, ভুয়া জিনিস বলে আটকায় দিল, আমার একটা মোবাইল আছে, এটা যদি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। এই যে ভয় ভীতি তাদের মধ্যে, সেই কারণেই তারা ওই যে
বলে এই সার্ভিস চাই, ভিআইপি চাই, অমুক চাই, তমুক চাই। আমার তো দরকার নেই এগুলোর। আপনি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আসবে, তাদেরকে সোজা রাস্তায় আপনি তাদেরকে সার্ভিস দিবেন। আমাদের দেশের ইমিগ্রেশন অফিসার্স, দে আর দি ফার্স্ট হ্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য কান্ট্রি। একটা দেশে যেখানেই যান না কেন, ইমিগ্রেশন ইজ দি ফার্স্ট চেক পয়েন্ট অফ দি কান্ট্রি, যেখানে আপনি তাদের দেশ কী, তাদের দেশের কালচার কী, তাদের দেশের মর্ম কী, সেটা আপনি বুঝতে পারবেন। যারা সিঙ্গাপুরে গেছেন তারা দেখেছেন নিশ্চয়ই যে ইমিগ্রেশনের সামনে চকলেট থাকে। আপনি যখন ওই আপনার ইমিগ্রেশন প্রসেস করতে ওদের 1-2 মিনিটের বেশি লাগে না, কিন্তু তারপরেও তারা কিন্তু চকলেট রেখেছে যে আপনি বোর্ড না হয়ে যান, সেই জন্য একটা চকলেট খাইলেন। সো তাদেরকে তাদের হাসি, তাদের কথা, তাদের প্রফেশনালিজম ইজ ডিফারেন্ট কমপ্লিটলি। আমি আজ থেকে 15 বছর না আরও বেশি 20 বছর আগে লিখেছিলাম যে চৌকস ইমিগ্রেশন চাই। ইমিগ্রেশনকে আলাদা করেন, ইমিগ্রেশনকে ট্রেন আপ করেন, ইমিগ্রেশনের টিমকে দরকার হলে ওদের পিছনে ইনভেস্টমেন্ট করেন টু সেন্ড দেম টু সিঙ্গাপুর টু ওয়ার্ক উইথ দি গভর্নমেন্ট, উইথ দি ইমিগ্রেশন সার্ভিস। থাইল্যান্ডে ইমিগ্রেশন সার্ভিসের সঙ্গে কাজ করার জন্য সুযোগ করে দেন। মালয়েশিয়ার সঙ্গে ইমিগ্রেশনের সঙ্গে বসে ওরা দেখুক, কাজ করুক, বুঝে আসুক যে ওরা কেমন সার্ভিস দিচ্ছে। আমাদের তাহলে এই ঝামেলাগুলো থাকবে না। আদারওয়াইজ আপনি একজন খাগড়াছড়ি থেকে, বান্দরবন থেকে একটা পুলিশের সেপাইকে ধরে এনে ওইখানে বসাই দিচ্ছেন এবং তার কাছ থেকে আপনি চৌকস সার্ভিস আশা করবেন, এটা হবে না। সো দিস ইজ দি থিংস দ্যাট উই নিড টু ডু ওয়েল। এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমাদের দেশে এখনও পর্যন্ত প্রায় 40-50 লক্ষ মানুষ বেকার, যুবক তরুণ বেকার এই মুহূর্তে। এই 50 লক্ষ মানুষ ইজ এ বিগ ভলিউম। আমি মনে করি যে এখানে আমাদের দেশে বিশাল আকারের বড় বড় সাইজের ইনভেস্টমেন্ট দরকার। সেটা হোক আমাদের লোকাল ভাইরা ইনভেস্ট করুক, লোকাল ফাইন্যান্সিয়ালরা ইনভেস্ট করুক, অর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে আমার একটু হাম্বল অভিজ্ঞতা আছে। দীর্ঘদিন ধরে আমি বিওআইয়ের সঙ্গে কাজ করতাম, একসঙ্গে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করেছি। আর 2015 সাল থেকে আমি নিজেই ডিফ্যাক্টো বিওআই হিসেবে যখন দেশ ছাড়া হলাম, তখন আমি বিদেশের বিভিন্ন দেশে এই ইনভেস্টরদের নিয়ে কাজ করি। আমার হাতে অলমোস্ট 40,000 ইনভেস্টর আছে, যাদের মধ্যে থেকে কিছু 200-র মতো ইনভেস্টর যারা আমার কথায় বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট করে, তাদেরকে আমি মোবিলাইজ করতে পারবো, তাদেরকে মোটিভেট করতে পারবো, তাদেরকে আমি প্রজেক্ট থাকলে সেটা দিতে পারবো যে ভাই দিস ইজ এ প্রজেক্ট, ইনভেস্টেবল, প্রফিটেবল অ্যান্ড সিকিউরড। দিস 3 থিংস এনশিওর করতে পারলে দে আর ইন্টারেস্টেড টু ইনভেস্ট। এই একটা ইনভেস্টমেন্ট $1 বিলিয়ন হলে সেখানে কয়েক হাজার লোকের কর্মসংস্থান হয়, কয়েকশো লোকের কর্মসংস্থান হয়। সেই ক্ষেত্রে আমাদের এমপ্লয়মেন্ট বাড়ানো সম্ভব। অ্যান্ড দেন আমাদের এই শিক্ষিত যে জনগোষ্ঠী, এদের বাইরে এমপ্লয়মেন্টের ব্যবস্থা আছে এবং শিক্ষিতদের বেশি এই মুহূর্তে ডিমান্ড আছে। অতএব আপনারা যারা লেখাপড়া জানেন তাদেরকে একটাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, ইংরেজি। ট্রাই ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যাতে বাড়ানো যায়, যে কোনো জায়গায় যে দাঁড়ায় আপনি যাতে কথা বলতে পারেন। অবশ্যই আমাদের মাতৃভাষা বাংলা ডেফিনেটলি, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ নিড টু স্পিক ইন ইংলিশ অ্যাজ ওয়েল। এই ইংলিশ বলতে না পারার কারণে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট থেকে আমরা বঞ্চিত হচ্ছি ইউরোপ আমেরিকার মার্কেটে। এই জায়গাগুলোতে আমাদের ইভেন মিডল ইস্টে ভালো ভালো জবগুলো কিন্তু ওরা হোল্ড করে। আমাদের জন্ম তো শুধু কনস্ট্রাকশন ফিল্ডে কাজ করার জন্য হয়নি, আমরা ওই উপরে একদম বুর্জ-আল খলিফাতে বসেও কাজ করে আমাদের যাতে সি লেভেলের সিইও, সিএমও, চিফ মার্কেটিং অফিসার, চিফ সেলস অফিসার, এই ধরনের জবে আমাদের লোকজন দরকার। তাহলে কি হয়, এখানে আমাদের একজন লেবার ভাই বেতন পায় মাত্র $300 থেকে $400, আর একটা সিইও লেভেলের অফিসার বেতন পায় $20,000। তো 1:40, 1:50, 1:100। তো একজন যদি এই ধরনের সিনিয়র লেভেলের লোক আমরা ডিপ্লয় করতে পারি বিদেশের বিভিন্ন জায়গাতে, তাহলে তার একার বেতন দিয়ে সে 100 জনের সমান পরিমাণ ইনকাম বাংলাদেশে পাঠাতে পারছে। সো আমাদের তো সেটার উপরেই চেষ্টা করা দরকার। আমাদের দেশে যারা আদমের ব্যবসা করেন আপনারা, তাদের প্রতি আমি করজোরে অনুরোধ করি, এর আগেও করেছি, যে আপনারা এই চিপ লেবার পাঠানোর জন্য বেশি পাগল হয়েন না। আপনারা এদেরকে ইংরেজি শেখান এবং কিছু কাজে দক্ষ করেন, দ্যাট উইল বি ইভেন বেটার। তাহলে তাদের জন্য প্রচুর কাজ আছে, অয়েল অ্যান্ড গ্যাস, কনস্ট্রাকশন, আপনার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, আপনার আইটি, আপনার টেলিকম, এই যে ম্যাসিভ স্কেলের যে ট্রান্সফরমেশন হচ্ছে, এআই, এই জিনিসগুলোতে আমাদের দেশের ছেলেমেয়েরা এখন চরম স্মার্ট। এদেরকে বিদেশে বিভিন্ন জায়গাতে আপনি ডিপ্লয় করে দেওয়ার ব্যবস্থা আছে, আমি করে দেবো, আমি এই দায়িত্ব নিতে পারি। আই ক্যান ডু দিস ফর শিওর, আই ক্যান ডু ইট ইজিলি, বাট কোয়ালিফাইড হতে হবে। কোয়ালিফাইড না হলে অসুবিধা।
সো এটা একটা এমপ্লয়মেন্টের জন্য মারাত্মক সুযোগ এবং খুব র্যাপিডলি করা সম্ভব, বাট ইউ নিড টু অ্যাক্ট অলসো। আমার শুধু একজনের কারোর উপরে নির্ভর করে বাই দেন আমার একটা সুযোগ দেন, আমার একটা জব দেন। ডোন্ট কোয়ালিফাই ইউর সেলফ অ্যান্ড দেন ডোন্ট আস্ক ফর এ জব। লোকেই আপনাকে, আপনি যে কাজ দেখাতে পারেন। আজকে আমাদের ছাত্ররা স্বাধীনতা নিয়ে এসছে, সেজন্য আমরা সবাই ওদের চাই। আমরা তো ওদেরকে তো বলতে হচ্ছে না যে এই আমি স্বাধীনতা এনে দিয়েছি, আমাকে নাও আমাকে নাও, তা আমি তো চাচ্ছি না। আমরা তো এখন ওদেরকেই চাচ্ছি যে ওরা আসুক। সো ইট ইজ লাইক দ্যাট, ইট ইজ এ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সিচুয়েশন এভরিওয়্যার। অ্যান্ড দেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের দেশের যেসব জিনিস এখনও ইম্পোর্ট করতে হচ্ছে হেভিলি, সেই জিনিসগুলোর অল্টারনেটিভ কী হতে পারে? লোকাল প্রোডাকশন। যেমন আমাদের দেশে তুলা আমদানির জন্য 12.5% আমাদের বাজেটের 12.5% তুলা আমদানির জন্য চলে যাচ্ছে। এটার জন্য আমি বহু বছর ধরে আবেদন করে আসতেছি যে আমরা আফ্রিকাতে একটা জায়গা নেই বা 10টা জায়গা নেই বিভিন্ন দেশে যেখানে হাই কোয়ালিটির তুলা হয়। সেই দেশগুলোর সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। আমি দিব্যি দিয়ে বলতে পারি, আমি আপনাদেরকে বিনা পয়সায় অলমোস্ট সামান্য 1 একর জমির জন্য আপনি 2, 5, $10, $50 মধ্যে আপনি পার একর জমি আপনাদেরকে লিজ নিয়ে দিতে পারবেন। 99 ইয়ার্স, 60 ইয়ার্স, 30 ইয়ার্স। এই জমিগুলোর মধ্যে আমরা যদি তুলা চাষ করি এবং সেই তুলাটাই যদি আমরা নিয়ে আসি, ওই তুলা চাষ করার জন্য আবার বাংলাদেশের লোকই যে তুলা চাষ করবে, 80-90% বাংলাদেশের লোকজন যে তুলা চাষ করুক, অসুবিধা নেই। সেখান থেকে তুলা চাষ করে ওরা তুলা নিয়ে এখানে চলে আসলো আমাদের দেশে। অ্যাটলিস্ট 30% to 40% কস্ট কমে যাবে। এই আমাদের 10 বিলিয়নের উপরে আমাদের তুলা আমদানির জন্য খরচা হয়েছে 2022 অর্থ বছরে। এই 2022 অর্থ বছরের এই 10 বিলিয়নের জায়গায় আই এম শিওর 3-4 বিলিয়ন আমরা সেভ করতে পারবো ইজিলি। অ্যান্ড দেন আমাদের দুইটা কাজ হচ্ছে। একটা হলো যে আমাদের এই জায়গাগুলো আমাদের দীর্ঘমেয়াদী আমাদের থাকছে এবং আমাদের দেশের জনগণ ওখানে যে কাজ করছে এই টাকাটাও আমাদের দেশে আসছে, যেটা চায় না করে এইভাবে কিন্তু বিভিন্ন দেশে প্রজেক্ট দিয়ে ওরা আবার ওই টাকাটা ফেরত নিয়ে গেছে। ওদের লেবার ওয়ার্কফোর্স পাঠাইয়া সেখানে ওরা রান্না করার জন্য পর্যন্ত ওদের চাইনিজ লোক নিয়ে আসে। তো আমরাও তাই করব, আমাদের লোকজন দিয়েই ওইখানে মাছ চাষ হবে, সবজি চাষ হবে, সবই করতে পারবে। আমাদের দেশের মানুষ কী করতে না পারে? তো সেখানে যে তুলো চাষ করে আমরা যদি তুলাগুলো নিয়ে আসি বাংলাদেশে, দেন উই ক্যান সেভ এ লট অফ মানি। $3-4 বিলিয়ন ইজিলি সেভ করা সম্ভব ওখানে। এটা কোনো সমস্যাই না, কোনো ব্যাপারই না। আপনি ইকোনমিক্যালি যদি চান, আমার কাছে একটা তুলা চাষের উপরে এবং তুলার ইকোনমিক্স করা আছে, প্রজেক্ট করা আছে। উদ্যোগ দরকার, কেউ বলুক আমাকে, কেউ যে হাউ টু ডু দিস, আইল ডু দিস। এই যে এক্সপাট্রিয়েট ওয়েলফেয়ার ব্যাংক, যেটা প্রবাসী কল্যাণ ব্যাংক, এটা আমার আইডিয়া। আমি পারমিশন চেয়েছিলাম সরকারের কাছে, সরকার আমারে পারমিশন না দিয়ে তারা নিজেরাই খুলে ফেলছে। তারপর আমি খুশি যে আমার আইডিয়াটা কাজে লাগাইছে, অন্তত যে এক্সপাট্রিয়েট ওয়েলফেয়ার ব্যাংক একটা হয়েছে, কিন্তু কাজে আসছে না খুব একটা। It should function in a much better way, smarter way. But idea has worked. That is very good. And then আমাদের যে দুর্নীতি, এই করাপশন কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে 16 বছরের যে হরিলুট, সেই বালিশ কাণ্ড আপনারা ভুলে গেছেন নিশ্চয়ই, যে 500 টাকার বালিশ 5,500-তে বিক্রি করা হয়েছে সরকারের কাছে। তো এই টাকা এভাবেই চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। এটা কোনো কাজ ছাড়াই রাস্তায় অনেক ক্ষেত্রে কনস্ট্রাকশনের কাজের সেই যেদিন পিচ ঢেলে গেছে পরের দিনই আবার উঠে গেছে, বাট পেমেন্ট হয়ে গেছে এবং সেটা দিয়ে ওবায়দুল কাদেরের বিরাট ঘড়ি কেনা হয়েছে, এই দামি চশমা কেনা হয়েছে অ্যান্ড অল দোস। এইগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এইগুলো আসলে আমাদের বন্ধ করতে, আমরা বিলাসিতা কেন করব না? করবো অবশ্যই, কিন্তু আমাদের আর্থসামাজিক ব্যাকবোনকে আমরা ধ্বংস করে আমাদের চুরি ডাকাতি করে বিলাসিতা করার দরকার নেই। আমার যদি লিগেলি আর্ন মানি থাকে, আমি সেটা অবশ্যই খরচ করব। সেটা যার আছে সেটা খরচ করেন, দেদারসে করেন, কোনো সমস্যা নেই। বাট আমাদেরকে চুরি করে আমাদেরকে বাহাদুরি আমাদের করার দরকার নেই। সেই ক্ষেত্রে করাপশন কন্ট্রোল করার জন্য আমাদের যে ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটি আমাদের অত্যন্ত কম। লাইক দুদকের একটা অর্গানাইজেশন, আপনি যদি একটা বড় অর্গানাইজেশনের যদি ইনভেস্টিগেশন করতে চান পুঙ্খানুপুঙ্খভাবে যে তাদের দুর্নীতি আছে কিনা, আমি নাম কস্তে বলতে গেলে বেক্সিমকো ফর এক্সাম্পল, বসুন্ধরা গ্রুপ, এস আলম গ্রুপ, অমক গ্রুপ, তমক গ্রুপ, আমি বলছি না যে এনারা সবাই দুর্নীতিগ্রস্ত, আমি বলছি যে এদের উপরে যদি আপনাকে, বা একে আজাদের হামিম গ্রুপ, অন্যান্য গ্রুপ, নাসা গ্রুপ, বেঙ্গল গ্রুপ, অমক গ্রুপ, তমক গ্রুপ, এই গ্রুপগুলোকে যদি আপনি ইনভেস্টিগেশন করতে চান, জাস্ট সিম্পল ইনভেস্টিগেশন, যে তাদেরকে দোষ দেওয়ার দরকার নেই, তাদেরকে মিডিয়া কুর মাধ্যমে তাদের বেজ্জত করার দরকার নেই, কিন্তু আপনি ইনভেস্টিগেশন করবেন, সেই লোকবল কি আপনাদের আছে? আই ডোন্ট থিঙ্ক সো। বেক্সিমকোর যে পরিমাণ
অর্গানাইজেশন, 60-70টা অর্গানাইজেশন, ম্যাসিভ বিগ সাইজ, দেশে বিদেশে তাদের বিস্তৃত। এটি কিভাবে আপনি লন্ডন স্টক এক্সচেঞ্জ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তারা নিবন্ধিত, কিভাবে আপনি এটাকে হ্যান্ডেল করবেন? দুদকে কি সেই লোকবল আছে? আমি তো মনে করি দুদকের অ্যাটলিস্ট 10,000 লোক দরকার, একেবারে কমসে কম হইলে 5,000 দরকার এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। ট্যাক্সেশন সিস্টেমে আমাদের মানুষ নেই, বাস্তবতা এটা যে পরিমাণ মানুষ দরকার সেটা কিছুই নেই। কাস্টমস সেই পরিমাণ মানুষ নেই। ইনক্রিজ দি ম্যান পাওয়ার, এবং সেইখানে আপনার যদি সরকার বেতন দেওয়ার কথা নিয়ে ভাবে বা ভয় পায়, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার এদেরকে কাজের উপরে পেমেন্ট, যে কাজ করবেন পেমেন্ট নেবেন, যে পরিমাণ কোয়ান্টাম কাজ করবেন সেই পরিমাণের কী পরিমাণ আপনি আর্ন করলেন গভর্নমেন্টের জন্য, সেখান থেকে আপনি বেতন পাবেন। কমিশন করে দেন। যেমন আমি একটা তাজ্জব ব্যাপার করেছিলাম, অফার করেছিলাম আমাকে 1/11 সরকারে জয়েন করার জন্য বলছিল বিওআইয়ের চেয়ারম্যান হওয়ার জন্য। তো আমি তাদেরকে যে কন্ডিশনসটা দিয়েছিলাম আমার বইয়ের মধ্যে লেখা আছে, সে যে আমাকে বিওআইয়ের চেয়ারম্যান হিসেবে কোনো বেতন ভাতা কিছুই দিতে হবে না, আমি আপনার এক কাপ চাও খাবো না বিওআইয়ের, আমি বিওআইতে সারাক্ষণ বসবো না। কিন্তু বিওআইয়ের একজন কর্মচারীদেরকে আমি বললো যে আমাকে জেনারেল কে একজন মাসুদ চৌধুরী না মঈন সাহেব বলছিল যে বিওআইয়ের সব তো চোর, করাপ্টেড লোকজন। না, আমি বললাম যে না, বিওআইয়ের সব লোকজন যা আছে সেই অবস্থায় থাকবে, 2-1 আমি হয়তো পরিবর্তন করতে পারি, 2-1 তুখোর লোকজন আনবো, বাট আদারওয়াইজ এভরিবডি উইল বি দেয়ার, আইল ট্রেন দেম আপ, আইল মোটিভেট দেম। তো উনি বললেন যে আমি কীভাবে মোটিভেট করবেন? আই সেড দ্যাট লোক, এই যে আমাকে, আমি কোনো বেতন নেব না, কিন্তু আপনি হিসাব করেন যে 2022 সালে বাংলাদেশে কত পরিমাণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে, সে ফর এক্সাম্পল $4 বিলিয়ন বা $3 বিলিয়ন আসছে। আমার চ্যালেঞ্জ হলো যে যদি 4 বিলিয়ন পর্যন্ত আমি আনি 2024-25 অর্থ বছরে, যেদিন থেকে আমি দায়িত্ব নেব সেদিনের পরে থেকে 1 বছরে, তাহলে আমাকে 1 পয়সাও দিতে হবে না। আমি গাদার খাটনি খেটে এটা আমার বিনা পয়সা আমি খেটে দেব, আমার 1 পয়সাও দরকার নেই। কিন্তু যদি আমি ওর থেকে বেশি আনি, তাহলে যতটুকুন পরিমাণ আমি বেশি আনবো সেইটার উপরে আমাকে আপনি 2% বাংলাদেশ ব্যাংকে যে ফান্ড পড়ে আছে, অনেক ফান্ড রাখা আছে, সেইখান থেকে আমাকে 2% কমিশন দেবেন, সেই প্রভিশন করেন। আমি যদি সেটার থেকে বাড়ায় আনতে পারি, ডাবল করতে পারি, আমাকে আর একটু বাড়ায় দেবেন, 3% দেবেন। আমি কি করব? 3% যে আমি পেলাম, সেই 3% থেকে আমি স্ট্রেট গভর্নমেন্টের ট্যাক্স টোক্স দিয়ে টিয়ে যেটা থাকবে সেটাকে আমি 2 ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করব। ইনফ্যাক্ট 1 ভাগ হলো যে আমার কস্ট কাভার করার জন্য, আমি যে বিদেশে বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব, বিভিন্ন লোককে ধরে আনবো, তাদের পিছনে ইনভেস্টমেন্ট করব, ইনভেস্টরদের কাছে যে আমি তাদেরকে যদি $100 হোটেলে থেকে দাওয়াত দেই, কোনো ইনভেস্টর আসবে না, আমাকে থাকতে হবে $1,000 রুমের হোটেলে থাকতে হবে, তাদেরকে ওখানেই দাওয়াত দিতে হবে, বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট পসিবল কুইজিন তাদেরকে খাওয়াইতে হবে, আর তাদের সঙ্গে দেখা করতে গেলে ওইভাবেই আমাকে যেতে হবে লিমোজিন নিয়ে, এবং সেখানে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ওই ইনভেস্টমেন্টকে কাভার করার জন্য আমি 1/3, আর 1/3 আমি আমার নিজের জন্য, আমার খরচের জন্য নেব, প্রফিট আমার জন্য, আর 1/3 আমি বিওআইয়ের অফিসার থেকে শুরু করে অফিস বয়, ক্লিনার পর্যন্ত সবাইকে দিব। ওরা একজনও ঘুষ খাবে না, আই ক্যান গ্যারান্টি। 1 পয়সা বিওআইয়ের কোনো কেউ, বিওআই বা বিডার কেউ ঘুষ খাবে না। আই ক্যান গ্যারান্টি দিস 100% যে একটা লোক করাপশন করবে না। আপনি যদি তাকে প্রপারলি ভালোবাসা দেন, আপনি যদি তাকে বোঝাইতে পারেন, আপনি যদি তাকে তার প্রাপ্যটা দিতে পারেন, তার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। একটা হলো যে তাকে বারে বারে প্রত্যেক দিনই বলতে হবে যে এই কাজটাই আপনাকে পারফেক্টলি করতে হবে, এটা একটা। আর তার সঙ্গে সঙ্গে সে করলে কি পাবে বেনিফিট, সেটা তাকে দেখাতে হবে। আপনি মাছ চাইবেন ভাজা মচমচে, আবার তেল দিবেন না, এটা হয় না। আপনাকে 2টা জিনিস দিতে হবে। এটা প্রফেসর ইউনূসের জন্য অলসো ইফেক্টিভ। সেটা কি? আপনাকে অথরিটি, আপনাকে রেসপন্সিবিলিটি উইথ অথরিটি। আপনি রেসপন্সিবিলিটি দিবেন যে দেশ চালায় দেন, দেশে সব ভালো করে দেন, কিন্তু অথরিটি দিবেন না, এটা হইতে পারে না। আমি এখন একজন লোককে আপনি বলবেন যে বাবুর্চিকে যে ভাই এই পমফ্রেট বা আমাদের রূপচান্দাটাকে একদম কড়কড়া মচমচা ভাজা করে নিয়ে আসো, কিন্তু আপনি তেল দিলেন এতটুকু, ও তো ভাজতে পারবে না। ও তো পমফ্রেটটাকে আপনাকে ডুবো তেলে ভাজতে হবে। অর্থাৎ ডুবো তেলে ভাজতে গেলে আপনাকে মিনিমাম হইলেও 250-300 গ্রাম তেল লাগবে, কিন্তু একটা পমফ্রেট বড় সাইজের ভাজার জন্য।
অতএব আপনাকে যখন আপনি বাবরচিকে বলবেন যে মচমচে ভাজা চাই, তখন আপনাকে তেল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। অতএব রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি ইজ নো রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি উইথ অথরিটি, আপনি তাকে শুলে চড়াইতে পারবেন যে আমি তোমাকে তেলও দিলাম বেশি করে, সমস্ত কিছু দিলাম, তারপরেও তুমি মাছ কেন বাঁচতে পারলা না, তখন আপনি তাকে দোষ দিতে পারেন। কিন্তু আপনি কোনো কিছু না দিয়ে যদি তাকে দোষ দেন, তার কাছ থেকে মাছ মচা ভাজা মাছ চান, তাহলে হবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকেও এই সিমিলারলি যেতে হবে। যে আমি একদিন মনে পড়ে আজ থেকে 20 বছর আগে, 18-20 বছর আগে, আমি এক মন্ত্রীর সামনেই ওনার স্টাফদেরকে টাকা ভাগ করে দিচ্ছি। আর উনি আমার খুব বিব্রত, যে বলতেছে, উনি আমাকে তুই করে কথা বলতে, তুই কী করতেছিস সেগুলো? আমি বললাম যে আপনার এই ছেলেদেরকে কিছু দিচ্ছি, বকশিস দিচ্ছি, আমি টাকা ওদেরকে আমার পক্ষ থেকে আমি কিছু আমার সবার সামনেই, আমি সবাইকে ভাগ করে সবার সামনে ওনার সামনেই দিচ্ছি। তো উনি বললো, এটা তো আমার হয়ে যাচ্ছে না, এটা কি হলো, আমার সামনে আমার লোকজনরা এইভাবে টাকা দিচ্ছে। তা আমি তো ঘুষ দিচ্ছি না তো, আমি তো এদেরকে, আপনি একটা ছেলে আপনার পিয়নকে জিজ্ঞেস করেন ওর বেতন কত, তখন একজন পিয়নের বেতন ছিল 3,000 টাকার নিচে, এবং তাকে জিজ্ঞেস করেন তুমি থাকো কোথায়, ও বললো কাজলার পাড়ে থাকি। সে বললো যে আমি কাজলার পাড়ে থাকি, তো ডেইলি বাসে আসতে যেতে কত খরচ হয়, তার দুপুরবেলায় তার খানা খেতে হয়, তারপরে তার 4টা বাচ্চা পড়াশোনা করে, তো এই তো 3,000 টাকা বেতন দিয়ে আপনি বলেন আমাকে যে কিভাবে এই লোকটা চলবে। তো ও যে আমাদের জামা কাপড় খুলে রাখে না সচিবালয়ে গেলে, এটাই তো মানে শুকরিয়া আদায় করতে হয়। আমি ওই মন্ত্রীকে বললাম যে আপনার এই স্টাফ যে আপনার জামা কাপড় আমার জামা কাপড় খুলে রাখতেছে না, টাকা তো দূরের কথা, জামা কাপড় খুলে রাখা উচিত। আমরা এদের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারিনি, এটা বৈষম্যমূলক আচরণ এদের সঙ্গে। অথবা আমি এদেরকে দিবই এইভাবে টাকা, আমি আসলেই এদেরকে দিব। লিফটের অপারেটররা এখনও কান্নাকাটি করে আমার জন্য, ওরা, কারণ ও 2,000 টাকা বেতন পেত, বলে স্যার কী করে বাঁধবো। আমি ঠিক আছে, আমি একদিনে গেলে ওদেরকে 2,000-3,000 টাকা করে এক একজনকে দিতাম, 500 করে, 700 করে, 1,000 করে, যা ছিল তখন, যা পারছি তা দিয়েছি। এটা বলার কথা না, কিন্তু তারপরে দুঃখের চোটে বললাম আজকে যে আমাদের সিস্টেমগত কিছু সমস্যাও আছে, যেগুলোকে আমাদেরকে দেখতে হবে এবং এই জিনিসগুলোর মধ্যে সমতা আনতে হবে। আমি জানি না সামনের দিকে যারা সরকার গঠন করবেন তারা কি করবেন, বাট এখন যেহেতু একটা ইন্টারিম সরকার আছে, আমি কিছু সাজেশন দিলাম, যদি সম্ভব হয় ফলো করতে পারেন। কিছু যদি এখান থেকে কাজে লাগে, আই ফিল প্রাউড, আমি ভালো বোধ করব যে আমার দেশের জন্য আমি অন্তত কিছু করতে পারলাম, কিছু বুদ্ধি দিয়ে, কিছু কাজ দিয়ে। আর যদি আমার অ্যাক্টিভ কোনো জায়গায় পার্টিসিপেশনের প্রয়োজন হয় বলবেন, আমি বিনা পয়সায় করতে রাজি আছি, আমি পয়সা লাগবে না, আমি আই উইল নট বি লুকিং ফর এনি মানি, আমি বিনা পয়সাতেই সাহায্য করতে রাজি আছি, সাহায্য করব, কোনো সমস্যা নেই। দেশের স্বার্থে এগুলো করতে আমি রাজি আছি, কোনো সমস্যা নেই, দ্যাট ইজ নো প্রবলেম। এনিওয়ে, আমি অনেক লম্বা কথা বলে ফেললাম। আমার মনে হয় আমাদের মডার্নাইজেশন, সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজির জামানা এখন, আমাদের এটাকে কোনো অবস্থাতেই নাকচ করার উপায় নেই। এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদের বাড়াতে হবে এবং সেখানে আমাদের চৌকস ছেলে মেয়ে দরকার আছে এবং আছে বাংলাদেশে। এই চৌকস ছেলে মেয়েদের যে রিসেন্ট যে পারফরমেন্স, আমি রিয়েলি আবির্ভূত, কিন্তু তাদেরকে রাইট ডাইরেকশনে রাখতে হবে, রাইট হ্যান্ডে তাদেরকে কন্ট্রোল করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরকে নেতৃত্ব দিতে হবে। ইউনুস স্যার ইজ এ ভেরি ইয়াং ম্যান, হি ইজ হ্যাভিং এ মাইন্ডসেট of 20 to 25 years old man. He is not 84. To me, he is 25. So I'm sure he is in the right seat. Definitely we need to empower him, we need to support him, we need to put our efforts to support his program and action plan. All the best for everyone. Thank you.